প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এসেছি এক ব্যতিক্রমী ঘটনা নিয়ে। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছিল 2023 সালের এপ্রিল মাসের মাঝামাঝিতে ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম রাসেল, আমরা তাকে ভাই বলছি। সেই রাসেল ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল নাটোর জেলার কোনো এক গ্রামে। তিনি গ্রামের নামটি বলতে বারণ করেছে, হয়তো কোনো কারণে সে গ্রামের নামটি বারণ করেছে বলতে। রাসেল ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল 2023 সালের এপ্রিল মাসের মাঝামাঝিতে। রাসেল ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো চলুন প্রিয় লিসেনার, আসলে রাসেল ভাইয়ের সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল সেই ঘটনার দিকে আমরা এগোনোর আগে আমি কিছু কথা বলতে চাই। প্রিয় লিসেনার, আপনাদের যদি এ সকল ঘটনা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ঘটনাটি আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ঘটনাগুলো আপনাদের ভালো লাগা না লাগা একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, চলুন কথা আর না বাড়িয়ে আসলে সেই রাসেল ভাইয়ের সাথে কি এমন ঘটনা ঘটেছিল সেই ঘটনার দিকে আমরা এগোবো। আমি আবারও বলছি, রাসেল ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল 2023 সালের এপ্রিল মাসের মাঝামাঝিতে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল নাটোর জেলার কোনো এক গ্রামে। তিনি হয়তো কোনো সমস্যার কারণে তার গ্রামের নামটি সে বলতে বারণ করেছে। রাসেল ভাই নাটোর জেলার কোনো এক গ্রামে থাকতেন। সেই রাসেল ভাই যে গ্রামে থাকতেন, রাসেল ভাইয়ের বাড়ির পাশে অনেক হিন্দু পরিবার থাকত। সেই হিন্দু পাড়ার মধ্যে কোনো এক বাড়ির একটা মেয়েকে তার অনেক ভালো লাগে। মেয়েটির নাম হচ্ছে রাখি। সেই রাখি নামের মেয়েটিকে রাসেল ভাইয়ের খুব পছন্দ হয়। রাসেল ভাই মনে মনে ভাবে যে ওকে যদি আমি জীবন সঙ্গী করতে পারতাম তাহলে আমি অনেক সুখী হতে পারতাম। দেখতে শুনতে অনেক ভালো ছিল রাখি। রাসেল ভাইয়েরও অনেক ভালো লেগে গিয়েছিল। বাড়ির পাশেই বাড়ি। রাসেল ভাই কখনো সেই মেয়েকে ভালোবাসার কথা বলেনি এবং মেয়েটাও জানে না যে আমাকে কোনো এক ছেলে পছন্দ করে। রাসেল ভাই সেটা মনে মনেই তাকে খুব পছন্দ করেছিল। রাসেল ভাই মনে মনে চিন্তা করে যে আমি হচ্ছে ইসলাম ধর্মের আর রাখিরা হচ্ছে হিন্দু ধর্মের। হয়তো যদি মেয়েটাকে আমি ভালোবাসার কথা বলি সে হয়তো আমার ভালোবাসাটা গ্রহণ নাও করতে পারে, কারণ তার সঙ্গে আমার ধর্মর ভেদাভেদ তৈরি আছে। সে হিন্দু ধর্মের, আমি ইসলাম ধর্মের, হয়তো সেই ধর্মটা তার কাছে বড় মনে হবে। এটা ভেবে কখনোই রাসেল ভাই রাখির সামনে যায়নি এবং রাখিকে সরাসরি কখনো বলেনি। এমনি রাখির চারপাশে চলাফেরা করছে রাসেল ভাই এবং তার চলাফেরা রাসেল ভাই দেখে, কিন্তু কখনো তার সাথে সরাসরি সামনে দাঁড়ায়নি এবং ভালোবাসার কথা কখনো বলেনি। এইভাবে রাসেল ভাইয়ের বেশ কিছুদিন কেটে যায়। সে মনে মনে ভাবে যে এই ধরনের প্রেম ভালোবাসা যদি আমি কাউকে বলি হয়তো তারা আমাকে কি বলবে, হয়তো বিষয়টা অন্যদিকে নিয়ে যাবে। কারণ এখানে সে হিন্দু ধর্মের, আমি ইসলাম ধর্মের,
আর আমার পরিবারকেও যদি আমি শেয়ার করি যে আমি রাখি নামের মেয়েটিকে খুব পছন্দ করি, ওকে যদি বিয়ে করতে পারতাম তাহলে হয়তো আমি সুখী হতে পারতাম, কিন্তু আমার পরিবারও তো সেটা মেনে নেবে না। তো এটা তার মনের মধ্যে একটা জমাট বেঁধে যায়। ধরে রাখতে রাখতে সে তার যে কাছের বন্ধুগুলাও ছিল তাদেরকেও বলার কোনো সাহস ছিল না। ওদেরকে যদি বলি তাহলে ওরা কি ভাববে, সেই কথা ভেবেই রাসেল ভাই কাউকে বলে না। তখন সেই রাসেল ভাই বেশ কিছুদিন থাকতে থাকতে তার একটা অন্যরকম চিন্তা হয় যে আমার সেই জাকির নামের বন্ধুটাকে একবার ওর কাছে কথাগুলো বলেই দেখি না কি হয়। হয়তো ওকে বললে, ওকে যদি আমি বলি যে তুই কারো কাছে বলিস না, হয়তো বলবে না। বিশ্বাস করে জাকির ভাইকে বলাই যায়। রাসেল ভাই তখন সেই তার বন্ধু জাকিরের কাছে আসে এবং জাকিরের কাছে এসে সমস্ত কথা শেয়ার করে। জাকির বলে যে তুই কি বলিস, এ তো অসম্ভব একটা কাজ, এটা তো কখনো সম্ভবই না। তুই দেখ এখনো কি কথাটা ভেবে বলছিস? ঠিক আছে তোর কথা যে তুই ওই মেয়েকে পছন্দ করিস, আর এটা যদি জানাজানি হয় তখন কিন্তু গ্রামে একটা কিন্তু হইচই লেগে যাবে। তুই এখনো ভালো করে ভাব যে তুই আমাকে কথাটা বললি আসলে সেটা সত্য কি না। রাসেল ভাই জাকিরকে বলে যে না, এটা আসলে সত্য ঘটনা, আর তোকে যে আমি কথাগুলো বললাম খুব বিশ্বাস করে বললাম, তুই কাউকে বলিস না। আর তুই জানিস যে এতদিন ধরে তোদেরকেও বলি নাই, কথাটা আমার মনের মধ্যেই রেখেছি, কিন্তু যখনই আমি আর থাকতে পারলাম না তোকেই আসলে একটু বেছে নিলাম, তুই বন্ধু, সেই জন্য তোকে কথাটা বললাম। তুই আবার বলতে পারিস যে বন্ধু হয়ে এতদিন পরে কেন বললি। আসলে তোকে সঙ্গে সঙ্গেই বলতাম যদি আমি ইসলাম ধর্মের আর রাখি যদি হিন্দু ধর্মের না হতো তাহলে তোকে প্রথম দিনই বলতাম, কিন্তু আসলে এখানে দুজন দুই ধরনের লোক দেখে তোকেও আসলে কথাটা বলতে পারিনি। তো তোকে অনেক বিশ্বাস করে কথাটা বলছি, তুই কাউকে বলিস না। আর এটা আসলে কিভাবে কি করা যাবে বা আমি ওকে পাবো কিভাবে পাবো, তুই যদি একটু জানিস তাহলে আমাকে একটু বলিস। আর তুই একটা বুদ্ধি বের কর না যে আসলে আমি রাখিকে পেতে পারি, যেভাবে একটা বুদ্ধি বের কর যে আমি আসলে ওকে খুব ভালোবেসে ফেলেছি আর ওকে আমার খুব ভালোও লেগে গেছে। তুই যদি আমাকে এই সামান্য একটু হেল্প করিস তাহলে খুব আমার উপকার হতো। তুই বন্ধু হয়ে বন্ধুকে একটু হেল্প কর না। তখন রাসেল ভাই তাকে বলে সেই জাকিরকে, জাকির বলে ঠিক আছে, তুই যেহেতু বললি আমি কাউকে বিষয়টা বলবো না, তুই যেহেতু এতটাই ভালোবেসে ফেলেছিস, দেখি তোর জন্য কিছু করতে পারি কি না, তোকে আমি জানাবো না। তখন তাদের মধ্যে কথা শেষ হয়ে জাকির ভাই বাড়ি চলে আসে। জাকির ভাই রাতে বাড়িতে এসে খুব ভাবে যে বন্ধুর জন্য যদি এই কাজটা করে দিতে পারি তাও বন্ধু বন্ধু মনে হবে। তো রাত্রেবেলা জাকির ভাই ঘুমিয়ে পড়ে। ভোরবেলা সে ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ পরে তার একটা বিষয় মনে পড়ে যে আমি কোনো এক জায়গায় এই সকল বশীকরণ তাবিজের নাম শুনেছি এবং এই বিষয়ে অনেক গল্প শুনেছি যে বশীকরণ করে ভালোবাসা অর্জন করা যায় এবং বশীকরণ করে কাউকে বশ করা যায়। এ ধরনের ঘটনা, এ ধরনের গল্প অনেক শুনেছি। এ ধরনের কাজ একমাত্র কবিরাজরা তো করতে পারে। এটা কবিরাজরা করে দিলে এগুলো বশ নাকি হয়, এ ধরনের ঘটনা তো আমি শুনেছি। আর এগুলো বিষয় একমাত্র কবিরাজের কাছে গেলেই সমাধান পাওয়া যাবে। তখন সেই তার মাথায় এই চিন্তাটা আসে এবং
জাকির জাকির ভাই রাসেল ভাইকে কথাটা না বলেই তার বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা কবিরাজের বাড়ি ছিল। সেই জাকির ভাই তার বাড়ির পাশ থেকে কাউকে তারা সেই কবিরাজের খবর নেয় এবং কবিরাজের বাড়ি ছিল জাকির ভাইয়ের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। সেখানে সেই জাকির ভাই যায়। যাওয়ার পরে জাকির ভাই কবিরাজের কাছে বলে যে আমি আপনাকে একটা কথা শেয়ার করব, এটা আসলে কাউকে বলা যাবে না। আমি আপনার কাছে এসেছি, আপনি সমস্যার সমাধান করেন, সেই জন্যই আমি আপনার কাছে এসেছি একটা সমস্যার সমাধান করার জন্য। আমি যে সমস্যার সমাধানটি চাই আপনার কাছে, অবশ্যই আমাকে সেটা করে দিবেন, আমার একটু উপকার হইতো। আর যে সমস্যার জন্য এসেছি সেই সমস্যাটি জাকির ভাই কবিরাজকে বলে। সেই রাসেল ভাই আর রাখির যে ভালোবাসার সম্পর্ক এবং রাসেল ভাই যে রাখিকে কতটা পছন্দ করে সব কিছু বিস্তারিত কবিরাজকে বলে জাকির ভাই। এবং জাকির ভাই কবিরাজকে আরও বলে যে আমার বন্ধু রাসেল হচ্ছে ইসলাম ধর্মের আর রাখি হচ্ছে হিন্দু ধর্মের। তখন কবিরাজটি জাকির ভাইয়ের কথা সব কিছু বুঝতে পারে এবং জাকির ভাইকে বলে যে এটা একটা ব্যাপার হলো, কোনো সমস্যা নেই, এ ব্যাপার তো হয়ে যাবে, এত টেনশনের কোনো কারণ নেই। আর এ সকল বিষয় কাজ করতে নিলে আমাকে তো পারিশ্রমিক দিতে হবে, আমাকে কিছু টাকা দিতে হবে, সেই টাকা দিলে আমি কাজ করে দেব, আমি এটা পারবো, 100তে 100 কাজ হবে, যদি কাজ না হয় তাহলে টাকা ফেরত দেব। সেই কবিরাজ জাকির ভাইকে সম্পূর্ণ কথা বলে। সেই জাকির ভাই কবিরাজের কাছ থেকে চলে আসে। কবিরাজের কাছ থেকে এসে সেই রাসেল ভাইয়ের সঙ্গে দেখা করে, রাসেল ভাইয়ের সাথে সম্পূর্ণ কথাগুলো বলে, কবিরাজের সাথে কি কি কথা বলেছে সেই রাসেল ভাইয়ের জাকির ভাইয়ের কাছ থেকে কথা শুনে রাসেল ভাইয়ের অনেকটা ভালো লাগে যে এটা তো একটা ভালো বুদ্ধি, এটা তো আমি আসলে কখনো ভাবিনি, আর এটা করলে কি বন্ধু পাওয়া যাবে? জাকির বলে যে হ্যাঁ পাওয়া যাবে, যদি পাওয়াই না যেত তাহলে তো কবিরাজ এত সুন্দর করে বলতো না। আর এ ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে যে বশীকরণ করে কাউকে বশ করা, বশীকরণ করে কাউকে পাওয়া, এ ধরনের ঘটনা কিন্তু আমরা অনেকের কাছেই শুনেছি। অনেক আগের দিনের যে মুরব্বীগুলো আছে সেই তাদের কাছে কিন্তু শুনেছি গল্প ঘটনা, এবং এখন তো অনেক জায়গায় এ ধরনের ঘটনা শোনাও যায়। তো সেই সমস্ত কথা রাসেল ভাইকে বলে। তো রাসেল ভাই কোনোভাবে সেই টাকাগুলো ম্যানেজ করে। রাসেল ভাই টাকা কত দিয়েছিল সেটা উল্লেখ করেনি, কিন্তু সেই টাকাটা কোনোভাবে রাসেল ভাই ম্যানেজ করে। রাসেল ভাই ম্যানেজ করে জাকির ভাইকে সঙ্গে নিয়ে সেই কবিরাজের বাড়ি চলে যায়। সেই কবিরাজকে টাকাগুলা দেয়। টাকাগুলা দেওয়ার পরে কবিরাজ কিছু শর্ত দেয় তাদের, যে এ ধরনের কাজ করতে নিলে এইগুলা জিনিস লাগবে। কবিরাজ বলে যে এগুলার মধ্যে হচ্ছে প্রথমত মিষ্টি লাগবে, আর মেয়ে বাড়িতে যে জামা পরে বেশ কয়েকটা জামার একটু কাটা টুকরা লাগবে, আর মেয়ে যে বাড়িতে চিরুনি দিয়ে চুল আঁচড়ায় সেই 1-2টা চুল হলেই হবে। আর মিষ্টি আমি পরে দেব, এই মিষ্টিটা কোনোভাবে খাওয়াতে হবে। এই 3টা জিনিস যদি আমাকে এনে দিতে পারেন তাহলে আপনার কাজ 100 ভাগ হয়ে যাবে। আপনাদের কোনো কিছু করতে হবে না, আমাকে শুধু এই 3টা জিনিস এনে দেন, আর যেটা বশীকরণ সেটা আমি করে দেব। আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে সেই মেয়েটির সাথে
আপনার সম্পর্ক হয়ে গেছে। সেই কবিরাজ তাদের সম্পূর্ণ কথা বলার পরে রাসেল ভাইয়ের মনে আস্তে আস্তে খুব ভালো লাগে যে না, কবিরাজের কথা শুনে তো আমার ভালোই লাগছে, তাহলে তো কাজ হয়ে যাবে না। তার মনের মধ্যে একটা খুশি চলে আসে, হাসি খুশি চলে আসে। তখন তারা সেখান থেকে চলে যায় এবং সেই কবিরাজের কাছে একটা জিনিস তাড়াতাড়ি ম্যানেজ হয়ে যায়, মিষ্টিটা, আর দুটা জিনিস একটু কষ্ট হয়। সেই দুটা জিনিস আপাতত তারা পায় না। সেই মিষ্টি নিয়ে কবিরাজের কাছে আবার আসে জাকির ভাই আর রাসেল ভাই। সেই মিষ্টিটা কবিরাজকে দেয়, কবিরাজকে বলে যে আজকে মিষ্টি পেয়েছি, আর ওই দুটা জিনিস আমি এখনও পাইনি, সেই মাথার চুল আর যে জামাগুলো পরে সেই কোনো এক জামার কয়েকটা টুকরা আমরা এখনো পাইনি, তবে আপনার কাছেই এনে দেব, একটু সময় দেন আমাদের। বলে ঠিক আছে, তোরা যতদিন না ওই দুটা জিনিস আর এনে দিবি ততদিন আমি কিন্তু কাজ করতে পারবো না। তোরা এনে দিলেই আমি কাজ করতে পারবো। তোরা এনে দেওয়ার পরেই আমি সেই বশীকরণ তাবিজের কাজ করতে পারবো। তখন সেই রাসেল ভাই আর জাকির ভাই মিষ্টি পড়া নিয়ে বাড়িতে চলে আসে। রাসেল ভাইয়ের বাড়ির পাশে তার কলেজ জীবনের একটা বান্ধবী ছিল। সেই বান্ধবীদের বাড়িও সেই রাখিদের বাড়ির পাশেই। তো রাখির সাথে তার বান্ধবীর মিল ছিল। বাড়ির পাশে এমনি সেই বান্ধবীর বাড়িতে যেত, ঘোরাফেরা করতো, মাঝে মাঝে কথাবার্তা বলতো, তাদের বাড়িতে যেত, যাতায়াত ছিল। সেই রাসেল ভাই তার সেই বান্ধবীর কাছে এসে সমস্ত কথা তার বান্ধবীকে বলে। তার বান্ধবী বলে যে কাজটা তো খুব কষ্টের, তো তুই যেহেতু বলেছিস তুই আমারও বন্ধু, তো যদি ভালো লেগে থাকে, ভালোবাসার বিরুদ্ধে তো আমি যেতে পারবো না। ভালো তো সবারই লাগতে পারে, ভালোবাসা তো সবার সাথে সবার হয়ে যেতে পারে। তো ঠিক আছে, তুই মিষ্টিটা রেখে যা, যদি আমি কোনো কারণে তাকে খাওয়াতে পারি। সেই মিষ্টিটা ফ্রিজে রেখে দেয়। রাখার পরে সেই তার বান্ধবীকে বলে যে আমার দুটা তোর কাজ করে দিতে হবে। প্রথমত কাজ, ওই মেয়েটার মাথার চুল এনে দিতে হবে, আর বাড়িতে যে জামাগুলো পরে সেই জামার বেশ কয়েকটা টুকরো আমাকে এনে দিতে হবে। আর বাদবাকি তো তোকে সবই বললাম, যে এইগুলা জিনিস নিয়ে গেলে হয়তো আমি রাখিকে পেতে পারি। তখন তার বান্ধবী বলে ঠিক আছে, তাহলে যেহেতু বলছিস আমি তোকে ম্যানেজ করে দেবো। তো জাকির আর রাসেল ভাই ওখান থেকে চলে আসে। চলে আসার পরে কিছুদিন কেটে যাওয়ার পরে সেই রাসেল ভাই আর জাকির ভাই সেই বান্ধবীর বাড়ি বেড়াতে আসে। তার বান্ধবী বলে যে কি হলো, তোকে যে কাজটা করে দিছিলাম সেটা কতদূর করতে পারলি, আমার জন্য একটু কর না, যদি কষ্টও হয়। তখন বলে যে আর একটা দিন ধৈর্য ধর, আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের মধ্যে ওরা যখন আসবে তখনই আমি সেই কাজটা করে ফেলবো। আমার ফ্রিজে মিষ্টি আছে, সেই মিষ্টি খাওয়াতে পারবো, আর ও যে জামা বা পরে আসবে সেটা টুকরো নিতে পারবো, কারণ আসলে আমার ঘরে বসবে, আর মাথার চুলও আমি নিতে পারবো। তখন বলে ঠিক আছে, তাহলে আমরা অনুষ্ঠানের পরেই আসবো। তখন সেই তার বান্ধবীর বাড়ির অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে রাখিরা আসে। আসার পরে সেই তার বান্ধবী তাকে মিষ্টি খাওয়ায় এবং তার রুমে নিয়ে গিয়ে সেই দুটা জিনিস কাজ করে। সেই জামার টুকরা কোনোভাবে নেয়, আর তার রুমের যে চিরুনি ছিল সেই চিরুনি দিয়ে বলে যে তোর চুলটা না এলোমেলো হয়ে গেছে, সেজে গুজে আসছিস, হাঁটা চলাফেরা করছিস, তো একটু চিরুনি দিয়ে মাথাটা ঠিক করে নে। তখন যখন ঠিক করে নেয় তখন সেই চিরুনির সাথে চুল লেগে থাকে, সেই চুলটাই রাসেল ভাইয়ের বান্ধবী নেয়ার পরে সেই অনুষ্ঠান পরে সেই রাসেল ভাই আর জাকির ভাই তার বান্ধবীর কাছে আসে। বান্ধবীর কাছে আসার পরে সেই তিনটা জিনিস নিয়ে কবিরাজের কাছে যায় এবং কবিরাজ কাছে দেওয়ার পরে কবিরাজ বলে ঠিক আছে, তোরা তো সবই এনেছিস, 7 দিন পরে
একটা সমাধান পাবি। এই বশীকরণ কবচ কাজ করতে 7 দিন সময় লাগে। এই 7 দিনে তোরা একটা সমাধান পেয়ে যাবি। এই 7 দিনে তুই রাখিকে পেয়ে যাবি, আর রাখি তোর হয়ে যাবে। রাখি সুন্দর জামা পরে সেজে গুজে গেটের সামনে দাঁড়া থাকবে তোর অপেক্ষায়। তুই যখন আসবি তখন রাখি তোর হাত ধরে চলে যাবে। এই বশীকরণ তাবিজের ম্যাজিক এটাই বশীকরণের তাবিজের কথা। 7 দিন পরেই সমাধান পেয়ে যাবি। তখন সেই সমস্ত কথা কবিরাজের কাছে শুনে রাসেল ভাইয়ের খুব ভালো লাগে। জাকির ভাইয়েরও মনে মনে ভালো লাগে যে না, আমার বন্ধুটার আসলে একটা ব্যবস্থা হয়ে গেল। তার যে মনে মনে যাকে চেয়েছিল, যাকে ভালোবেসেছিল, আসলে তাকে পেয়ে যাবে 7 দিন পরে। আমারও একটু ভালো লাগছে। রাসেল ভাইয়ের সেই অনেকটা মনে আনন্দ হয়। তো সেই বাড়ি গিয়ে 7 দিনের অপেক্ষা করে। তার ফিলিংসটাই অন্যরকম থাকে, হাসি খুশি যেন অন্যরকম, কাউকে কিছু বুঝতে দেয় না। পরিবারও দেখে যে না, ছেলে হাসি খুশিতে আছে, তাদেরও ভালো লাগে। কিন্তু আসলে তারা বুঝতে পারে না যে আমার ছেলে কি করতে যাচ্ছে। তারা আসলে জানেও না, বোঝার চেষ্টাও করে না। তো যখন সেই 7 দিন কেটে যায়, তখন 7 দিন পরে দেখে যে রাখি সে নতুন জামা কাপড় পরে ফ্যামিলির সাথে কোথাও যেন ঘুরতে যাবে। সেই জন্য সে আগে রেডি হয়ে গেটের কাছে দাঁড়া আছে, আর ফ্যামিলিরা রেডি হচ্ছে, সেই জন্য দাঁড়া আছে। সে ওখান থেকে বলছে যে তাড়াতাড়ি একটু রেডি হও, বেড়াতে যাব, তোমাদের রেডি হতে এত সময় লাগে। সেই রাখি গেটের কাছে দাঁড়া আছে, আর সেই রাসেল ভাই আসার পরে দেখে যে রাখি সেই কবিরাজের কথা অনুযায়ী সে নতুন জামা আর সেজে গুজে দাঁড়া আছে। সেই রাসেল ভাই সেই কবিরাজের কথা মতো সেই রাখিকে হাত ধরতে যায়। হাত ধরার পরে সেই রাখি চিৎকার দেওয়ার পরে অনেক লোক জড়ো হয়ে যায়। জড়ো হওয়ার পরে সেই রাখি বলে যে এই ছেলেটা, আমি এখানে দাঁড়া আছি, আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তখন অনেক লোকজন হওয়ার কারণে সেই রাসেল ভাইকে অনেক মারধর করে। তখন রাসেল ভাইয়ের সঙ্গে জাকির ভাই ছিল না। রাসেল ভাই কবিরাজের কথা অনুযায়ী সে রাখিকে পাবে, সেই জন্য সে আর জাকিরকে নেয়নি, সে একলাই গেছে। তো যাওয়ার পরে সেই ঘটনাটি হয়েছে যে রাখিকে হাত ধরার পরে রাখি চিৎকার দিয়েছে। চিৎকার দেওয়ার পরে সেই লোকজন জড়ো হওয়ার কারণে রাসেল ভাইয়ের অনেক মারধর করেছে রাসেল ভাইকে। তো মারধর করার পরে সেই লোকজন বলে কি হয়েছে, তখন রাখির সমস্ত কথা শেয়ার করে যে আমি এখানে আমার পরিবারের সাথে বেড়াতে যাব, এই জন্য সেজে গুজে দাঁড়া আছি, আর সেই লোকটি এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর তখন রাসেল ভাই বলে যে আমি ওকে অনেক দিন ধরেই ভালোবাসি, আমার ভালো লাগে। সমস্ত কথা সবাইকে বলার পরে বলে যে আমাকে কবিরাজ বলে দিছে যে 7 দিন পরে তুই রাখিকে পেয়ে যাবি। রাখি এই বাড়ির সামনে দাঁড়া থাকবে সেজে গুজে, তখন তুই রাখির কাছে গেলেই রাখি তোর হয়ে যাবে। সেই কবিরাজের সমস্ত কথা লোকদের বলে, এবং লোকরা বলে যে কি বলিস, এ ধরনের ঘটনা কি আছে? আর কবিরাজের এগুলা একটা ফাজলামি, কবিরাজ এ সকল কিছু পারে না, আর তোর কাছ থেকে এমনি বলছে। কবিরাজ বলল আর তোর রাখি হয়ে গেল। তুই হচ্ছে ইসলাম ধর্মের, ও হচ্ছে হিন্দু ধর্মের, আর কবিরাজের ক্ষমতা আছে যে দুইটা এই ভালোবাসাকে এক করে দিতে। কবিরাজের যত ভণ্ডামি, তো কোন কবিরাজ কইছে? তখন সেই লোকজন কেউ তুই কেউ আপনি করে তাকে কথা বলছে যে তোকে কে বলেছে, কোন কবিরাজ বলছে, নিয়ে আয়। এবং তোর সঙ্গে কিরা কে ছিল, তোর সঙ্গে কিরা কিরা আসিল, কে ছিল বল। কেউ কিরা কেউ কে বলছে, বিভিন্ন লোকের বিভিন্ন কথা। তখন সেই রাসেল ভাই ওখানে একদম হতভম্ব হয়ে যায় যে আমি আসলে কি করলাম।
তখন সেই জাহাঙ্গীরকেও ডেকে নিয়ে আসে। জাহাঙ্গীরও সেই লোকদের সমস্ত কথা বলার পরে লোকজন বলে যে চল তাহলে সেই কবিরাজের কাছে যাব, সেই কবিরাজকে ধরে নিয়ে আসবে। কবিরাজের এত বড় ক্ষমতা যে গ্রামে একটা বড় ধরনের ঘটনা ঘটাতে চেয়েছিল, তোর কবিরাজের কাছে যাব। সেই কবিরাজের কাছে তারা যায়। যাওয়ার পরে সেই কবিরাজকে আর পায় না। কবিরাজ সেই যে রাসেল ভাই আর জাকির ভাই যে দুটা জিনিস দিয়ে আসছিল, সেই দিয়ে আসার পরে সে ওখান থেকে চলে গেছে। কারণ কবিরাজ তো এ সকল বিষয় জানে না এবং করতে পারবে না। তার ভণ্ডামিকে কাজে লাগিয়ে সেই রাসেল ভাই আর জাহাঙ্গীর ভাইকে ঠকাইছে। সেই ঠকানো রাসেল ভাই আর জাহাঙ্গীর ভাই কিন্তু বুঝতে পারে নাই এবং তারা সেই আবেগের বশে ভালোবাসাটাই মনে করে কবিরাজ যা চেয়েছে তাই এনে দিয়েছে। কিন্তু কবিরাজ ভণ্ডামি করেছে তাদের সাথে, কিন্তু তারা তখন সেই রূপটি ধরতে পারেনি। কবিরাজকে আর তারা পায়নি। কবিরাজকে আর পায়নি। আসার পরে সেই কবিরাজকে আর পায়নি। বিচার হয় এবং বিচারে সমস্ত দোষ সেই রাসেল ভাই আর জাহাঙ্গীর ভাই আর কবিরাজের উপর পড়ে। গ্রামের যে প্রধান লোক ছিল তারা বসে একটা সমাধান করে দেয় যে এটা আসলে কখনো সম্ভব না। কবিরাজ এদের সাথে ভণ্ডামি করেছে, মিথ্যা কথা বলেছে। কবিরাজ সেই ভণ্ডামির কারণে সে গ্রাম থেকে চলে গেছে, আর আসলে সে টাকা কামানোর জন্যই এই ধরনের কাজ করে। সেই জন্য এই দুই ভাইকে পেয়ে তার কাছ থেকে কিছু পরিমাণ টাকা নিয়ে সে আর কাজ করতে পারবে না, টাকাও দিতে পারবে না। সেই জন্য সে গ্রাম থেকে চলে গেছে। তো রাসেল ভাই আর জাকির ভাই সেই প্রধান বলে যে আপনারা যে অন্যায় করেছেন সে অন্যায় আসলে অনেক বড় অন্যায়, এটা ক্ষমার যোগ্য নয়। তাও আমরা বলছি যে আমরা একই গ্রামে থাকি, সবাই মিলেমিশে থাকার চেষ্টা করব। ভালোবাসা ভালো লাগা লাগতেই পারে, সেটা ভালোবাসা কোনো ধর্ম মানে না। সেটা যদি কারো মাধ্যমে এই ভালোবাসার কথাটি বলতেন তাহলে হয়তো বিবেচনা করে দেখা যেত যে আসলে কি করা যায়। আপনারা তো অনেক বড় ভুল করেছেন। আপনারা যে কাজটি করছেন এটা তো আসলে ক্ষমার যোগ্য না। একটা মেয়ের কলঙ্ক, একটা যে রাস্তায় দাঁড়া আছে কোনো ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে গ্রাম পর্যায়ে মানায় না। তো আপনারা যা করছেন এটা গ্রামের ভালোর দিক চিন্তা করে সেটা আর কখনোই করবেন না। আর কবিরাজের সেই বশীকরণ, এ ধরনের ভণ্ড কবিরাজ কখনো বিশ্বাস করবেন না। এই ধরনের ভণ্ড কবিরাজ অনেক জায়গায় থাকে, গাছের নিচে, পাহাড়ে, জঙ্গলে, এ ধরনের মাঠঘাটে অনেক জায়গায় এ ধরনের ভণ্ড কবিরাজ থাকে। আসলে সেই ভণ্ড কবিরাজ আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্যই তারা কৌশলটা সাজায়। সেই কৌশলের মধ্যে আপনারা পড়ে গেছিলেন। তো গ্রামের প্রধানরা তাদেরকে একটা সমাধান করে দেয় এবং বিষয়টি তারা ক্ষমা দৃষ্টিতে দেখে নেয় এবং তারা বলে যে এ ধরনের কাজ আর ভবিষ্যতে করবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের কবিরাজ কখনোই বিশ্বাস করবেন না। এই ধরনের কবিরাজ কিন্তু বিপদ ডেকে আনে। এই বশীকরণ তো তাবিজ এগুলা করা যায়, আসলে আপনাদের সাথে সে ভণ্ডামি করছে। একজনের মনের যদি মিল না থাকে, মনের সাথে যদি ভাব আদান প্রদান না হয়, সেটা কি কখনো তাবিজ দিয়ে করা যায়? এটা তো কবিরাজদের ভণ্ডামি। তো যাই হোক, ঘটনাটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং প্রিয় লিসেনার, আমরা এ থেকে শিক্ষা পেলাম যে এ ধরনের চলাফেরা করতে নিলে এ ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ি। সেই রাসেল ভাইয়ের কথা ভেবে যদি আমরা সেই কবিরাজের কাছে যাই, হয়তো আমাদেরও ক্ষতি হতে পারে। তাই আমরা চেষ্টা করব যাতে আমরা এ ধরনের ভণ্ডামির মধ্যে না পড়ি। আমরা চেপ থাকার চেষ্টা করব
এ ধরনের ভণ্ডামি কবিরাজের কাছে আমরা কখনোই যাব না। আর সেই বশীকরণ তাবিজ করাকে, তার ভণ্ডামি, এটাকে কখনো বিশ্বাস করব না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। রাসেল ভাই আর জাকির ভাই তারা দুজনেই এখন ভালো আছে, গ্রামেও ভালো আছে, তাদেরকে ক্ষমা করে দিয়েছে, তারা সুস্থ আছে, ভালো আছে এবং সেই রাখিরাও ভালো আছে। তো যাই হোক বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে এ ধরনের ভণ্ডামি কবিরাজ আমরা বিশ্বাস করব না, কারণ এ ধরনের ভণ্ডামি কবিরাজ এখনও আছে। সে ধরনের ভণ্ডামি কবিরাজ আমরা বিশ্বাস করব না, এর মধ্যে আমরা পাও ফেলবো না, বিপদে পড়ব না আমরা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো প্রিয় লিসেনার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনে আগামী কোনো মানুষের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার বলছি, আমার সম্পূর্ণ ঘটনা বাস্তব ঘটনা এবং গ্রামের ঘটনা, গ্রামের কিছু মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোই প্রিয় লিসেনার আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমার ঘটনাগুলো যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।